লাইভ তো লাইভ দেখাচ্ছে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন। যারা যারা আছেন বা যারা যারা অনলাইনে লাইভে আছেন তারা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু যদি কমেন্ট করে জানান যে আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। জাস্ট এতটুকু যে আমাকে যদি স্পষ্ট শোনা যায় এটা একটু 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 কমেন্ট করে জানাবেন। আজকে আমরা গতকালকে গ্রামারের একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, তো আপনারা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এটা একটু জানাবেন। হ্যালো, আজকে আমরা গতকালকে গ্রামারের একটা টপিক নিয়ে আলোচনা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা আপনারা একটু যদি বলতেন, স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা, যারা যারা আছেন একটু স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এটা একটু জাস্ট জানালে হবে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যারা যারা আছেন একটু স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এটা একটু জাস্ট জানালে হবে। জাস্ট একটু আমরা গতকালকে নাউন ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম, একটা ভার্বের সংজ্ঞা এবং লিঙ্কিং ভার্ব। তো ওখান থেকেই হচ্ছে যে আপনাদের ভিতর থেকে কিছু কোশ্চেন আসছে, কিন্তু অনেক সাউন্ড আসতেছে। তো এই সাউন্ডটা কিসের? যারা আছেন একটু স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এটা একটু জাস্ট জানালে হবে। চলো আসতেছে না কেন কথা সাথে। হ্যালো, জাস্ট একটু আমরা গতকালকে এবার ঠিক আছে, আচ্ছা এবার ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। এখন একটু দেখতে থাকো যে ঠিক আসতেছে কিনা, একটু 5 মিনিট দেখতে থাকো, ঠিক আছে? আচ্ছা, সো গতকালকে আমরা ভার্বের সংজ্ঞা বলেছিলাম, সেখানে একজন কমেন্ট করেছেন আপনাদের ভিতর থেকে যে মানে ইনট্রানজিটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব এক ভার্ব কিনা সেইগুলো নিয়ে একটা। তো আমরা রিয়াল পরীক্ষার প্রশ্ন সমাধান করব এবং আজকে চেষ্টা করব আপনারা আপনাদের ওই ভার্ব সংক্রান্ত, বিশেষ করে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এবং লিঙ্কিং ভার্ব, এই 3টা ভার্বের ডেফিনিশন সহ এদের পার্থক্যটা যাতে বুঝতে পারেন এবং রিয়েল টাইম যে পরীক্ষাগুলোতে আসছে সেই পরীক্ষাগুলোতে যাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং কানেক্ট করে দিব যে আসলে আমরা যেগুলো পড়ছি সেগুলো কিভাবে পরীক্ষাতে আসছে, বিভিন্ন ধরনের পরীক্ষাতে। তো আমি 2-3টা কোশ্চেন্স আসলে রাখছি, আপনাদের সাথে আলোচনা করব এবং হচ্ছে যে সেখান থেকে আপনারা আসলে বুঝতে পারবেন। আশা করি আজকে ভার্ব রিলেটেড একটা আলোচনা করব এবং আপনাদের বিশেষ করে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং হচ্ছে লিঙ্কিং ভার্বের সংজ্ঞাটা মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। সো আমরা যদি এই প্রশ্নটার দিকে তাকাই, যে প্রশ্নটা পুরো উঠে নাই, যাই হোক, হি টুক শেল্টার আন্ডার এ ট্রি। এখানে টুক যে ভার্বটা আছে, এই টুক ভার্বটা কোন ভার্ব? এটা কি ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, নাকি এটা হচ্ছে যে
কি বলা চলে কোনোটাই না। এটা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তায় যে পরীক্ষা হয়েছিল সেখানে সেই প্রশ্নটা এসেছিল। সো এটা একটা কোশ্চেন্স। আপনারা যদি একটু কমেন্ট করেন যে আসলে এটা কোন ভার্ব, ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ, বা আমি যদি বলি এটা যে লিঙ্কিং ভার্ব না কোনোটাই না, কোনটা হবে সেটা যদি একটু আপনারা কমেন্ট করেন। আপনারা যারা দেখছেন তারা একটু কমেন্ট করেন। একটু সময় নিচ্ছি, জাস্ট আপনারা দেখেন, কেউ কমেন্ট করার চেষ্টা করেন। আমরা আজকে চেষ্টা করব আপনাদেরকে এই যে ডিসকাশনের মাধ্যমে আপনাদের মানে ভার্ব সংক্রান্ত, বেসিক ভার্ব সংক্রান্ত যে কনফিউশনগুলো আছে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কোশ্চেন আছে যেটা হচ্ছে যে দ্য ডগ ওয়েন্ট ম্যাড। এই যে দ্য ডগ ওয়েন্ট ম্যাড, গতকালও এরকম একটা আলোচনা করেছিলাম। দ্য ডগ ওয়েন্ট ম্যাড এটা এসেছিল কোথায়? স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী পদে। সেখানে বলা হয়েছিল যে এখানে যে সেন্টেন্সটা হয়েছে ওয়েন্ট, এই ওয়েন্টটা কোন ভার্ব? ট্রানজিটিভ ভার্ব, কজেটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, কপুলেটিভ ভার্ব। এটা স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পদে এসেছিল। আর একটা কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে যে she sings beautifully, এটা একটা পরীক্ষার প্রশ্ন। তো এখানে হচ্ছে যে এই সিংসটা আসলে কোনটা? ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব নাকি হেল্পিং ভার্ব? কোন ভার্ব? এই যে ভার্ব রিলেটেড যে কোশ্চেন্সগুলো আছে, এই তিনটা কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন নিয়ে আমরা আসলে আমাদের মূলত আজকের ডিসকাশন হবে। তো আপনারা যারা আছেন, আপনারা জাস্ট হচ্ছে তিনটা প্রশ্নের তিনটা কোশ্চেন আছে, তিনটা কোশ্চেনের আসলে যদি আপনারা অ্যান্সার লিখে দিতেন, তারপর আমরা আলোচনায় যাই। যে হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, এখানে হচ্ছে টুকটা কোন ভার্ব, ট্রানজিটিভ অর ইন্ট্রানজিটিভ সেটা। পরেরটাতে হচ্ছে যে হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ দ্য ওয়ার্ড ওয়েন্ট, ওয়েন্টটা হচ্ছে কোন ভার্ব? দ্য ডগ ওয়েন্ট ম্যাড, এখানে ট্রানজিটিভ, ফ্যাক্টিটিভ, কপুলেটিভ অর কজেটিভ। এটা 2 নম্বর প্রশ্ন, একটু দেখেন। আর এরপরে হচ্ছে যে লাস্ট কোশ্চেন হচ্ছে যে আপনারা একটু কমেন্ট করেন, তারপর আমি আলোচনা করব এই জিনিসগুলো নিয়ে, ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আপনারা একটু কমেন্ট করেন যে, এবং হচ্ছে লাস্ট কোশ্চেন যেটা আছে, হি সিংস বিউটিফুলি, সেটা কোন ভার্ব? সো আপনারা একটু কমেন্ট করেন, তারপরে আমি আলোচনা যাব, একদম ডিটেইলস আলোচনায় যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ওকে, ওয়েল লেটস স্টার্ট। আমরা একটু আলোচনায় যাওয়ার আগে যে কোনো নিশে আসি। আমাদের আজকের টপিকটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ভার্ব। 3টা ভার্ব কিভাবে আমরা আইডেন্টিফাই করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। 3টা ভার্ব হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং ভার্ব। অনেকেই ইনট্রানজিটিভ ভার্বকে আবার হচ্ছে লিঙ্কিং ভার্বের সাথে গুলিয়ে ফেলে। তো এই সমস্যা যাতে না হয় সেই কারণেই আসলে আজকে আমাদের এই আলোচনা, আইডেন্টিফিকেশন অফ ভার্ব, কিভাবে পরীক্ষাতে আপনি ভার্ব আইডেন্টিফাই করবেন, এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলোর ভিতর থেকে। সো গতকাল আপনাদেরকে আমি ভার্বের সংজ্ঞা যেটা বলেছিলাম, আবারও সেই ভার্বের সংজ্ঞাটা বলি। ভার্বের সংজ্ঞাটা আমাদের ভিতরে বলা আছে, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন বলি যে যেটা দ্বারা কোনো কাজ করা হয় সেটা হচ্ছে ভার্ব, কিন্তু সেখানে ভার্বের টোটাল যে ডেফিনেশনটা সেটা কাভার করে না। ভার্বের সংজ্ঞা আমরা বলি সেন্টেন্সে যেটা হচ্ছে অ্যাকশন এবং স্ট্যাটাস প্রকাশ করে সেটা হচ্ছে ভার্ব। যেটা দ্বারা কোনো অ্যাকশন বা স্ট্যাটাস প্রকাশ করা হয় সেটা হচ্ছে ভার্ব। যে কোনো জিনিসের অ্যাকশন বা স্ট্যাটাস, যেমন হচ্ছে যে আই বিকেম এ টিচার, আমি একজন শিক্ষক হলাম, এটা আমার একটা স্ট্যাটাস প্রকাশ করছে। সো এটা হচ্ছে যে একটা স্ট্যাটাস। আমি বললাম কি আই অ্যাম এ ব্যাংকার, এটা একটা স্ট্যাটাস। ঠিক আছে? আর মনে করেন আমি বললাম হানি টেস্ট সুইট, হানি টেস্ট
সুইট, এখানে হানির স্ট্যাটাস প্রকাশ করা হচ্ছে, এটা হচ্ছে যে স্ট্যাটাস। আর আমি যদি বলি আই টেস্ট হানি, এখানে যে জিনিসটা হচ্ছে যে একটা অ্যাকশন বোঝানো হচ্ছে, তাহলে এখানে এটা হচ্ছে স্ট্যাটাস, এটা হচ্ছে অ্যাকশন। তাহলে ভার্বকে নরমালি দুই ভাগে আমরা ডেফিনেশন অনুযায়ী দেখতেছি, ভার্ব দুই ধরনের জিনিস প্রকাশ করে একটা সেন্টেন্সে, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে স্ট্যাটাস। এখন যে ভার্বগুলো অ্যাকশন প্রকাশ করতেছে, যে ভার্বগুলোকে অ্যাকশন প্রকাশ করতেছে সেইগুলোকে আমরা অনেকটা রেগুলার ভার্ব বলি বা অ্যাকশন ভার্ব বলি। যেটা স্ট্যাটাস প্রকাশ করতেছে সেইটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলি বা কোপুলেটিভ ভার্ব বলি। খুব ভালো করে খেয়াল করেন, যেটা অ্যাকশন প্রকাশ করে সেটাকে আমরা রেগুলার বা অ্যাকশন ভার্ব, আর যেগুলো হচ্ছে যে স্ট্যাটাস প্রকাশ করতেছে সেটাকে আমরা লিঙ্কিং ভার্ব বা অন্য নাম কোপুলেটিভ ভার্ব। আশা করি এতটুক পর্যন্ত যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশনটা আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। যে এখন আমরা যে কোনো সেন্টেন্স যখন দেখব যে এটা কোন ভার্ব, আগে আমি দেখার চেষ্টা করব সেটা অ্যাকশন আর স্ট্যাটাস। যদি স্ট্যাটাস হয় আমি চোখ বুজে বলে ফেলতে পারবো যে এটা হচ্ছে গিয়ে একটা লিঙ্কিং ভার্ব। যেমন আমি বললাম কি, he looks smart, he looks smart, এটা কি অ্যাকশন আর স্ট্যাটাস? প্রথম কথা হচ্ছে ইটস অ্যান স্ট্যাটাস। স্ট্যাটাস যদি স্ট্যাটাস হয়, স্ট্যাটাস হলে সেটা কি হবে? চোখ বুঝে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। সো এখানে লুকস হচ্ছে কি একটা, লুকস হচ্ছে যে একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব বা কোপুলেটিভ ভার্ব। আমি বললাম দ্য রিভার রানস ড্রাই, দ্য রিভার রানস ড্রাই। এখানে দ্য রিভার রানস ড্রাই মানে নদীটা শুকিয়ে আছে। তার মানে কি, এটা কি নদী দৌড়াচ্ছে? না, এখানে হচ্ছে কোনো কাজ বোঝাচ্ছে না, এখানে একটা স্ট্যাটাস বোঝাচ্ছে। তাহলে রানও এখানে একটা লিঙ্কিং ভার্ব বা কোপুলেটিভ ভার্ব। আপনারা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা, যারা দেখছেন একটু কমেন্ট করে যাবেন যে ক্লিয়ার কিনা, যে আমাদের লিঙ্কিং ভার্বের সংজ্ঞাটা বা এই যে ব্যাপারটা, যে লিঙ্কিং ভার্ব বা কোপুলেটিভ ভার্ব যেটা স্ট্যাটাস দেখে আমরা সেটা চিনতে পারছি কিনা বা বুঝতে পারছেন কিনা, একটু যদি কমেন্ট করে জানান। একটু জাস্ট আপনাদের কমেন্ট করে জানান। ওকে, একটু কমেন্ট করে জানান যে আপনারা লিঙ্কিং ভার্ব বা স্ট্যাটাস যেটা আছে কোপুলেটিভ ভার্ব, এটা আপনারা বুঝতে পারছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, এটা জাস্ট একটু জানালে ভালো হয়, একটু জাস্ট। ওকে, প্রথম কথা হচ্ছে যে তাহলে আমরা দেখলাম যে হচ্ছে যে অ্যাকশন ভার্ব আর হচ্ছে যেটা স্ট্যাটাস প্রকাশ করে দ্য রিভার রানস ড্রাই, সেটা হচ্ছে যে কোপুলেটিভ ভার্ব। এখন আমি যদি বলি he looked up, তার মানে কি সে উপরে তাকালো, সে উপরে তাকালো। অবশ্যই সেটা স্ট্যাটাস না, এটা অবশ্যই অ্যাকশন ভার্ব, সেটা অবশ্যই অ্যাকশন ভার্ব। এখন আমার প্রশ্ন হচ্ছে যে, আমার আলোচনার বিষয় হচ্ছে যে অ্যাকশন ভার্ব আবার দুই ভাগে আমরা নরমালি ডিভাইড করি। অ্যাকশন ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করছি, সেটা হচ্ছে একটা ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। যেটা অ্যাকশন ভার্ব সেইখানে দুই ভাগে একটা ডেফিনেশন আছে, দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আমাদের বইগুলোতে খুব সুন্দরভাবে লেখা আছে, যেটার অবজেক্ট আছে, অবজেক্ট থাকে, সেটা ট্রানজিটিভ ভার্ব, যেটার অবজেক্ট থাকে না সেটা ইনট্রানজিটিভ ভার্ব, এভাবে বলা আছে। তবে তার আগে আমার যেহেতু অবজেক্টের সাথে এই অ্যাকশন ভার্বটার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের সংজ্ঞাটা অবজেক্টের সাথে রিলেটেড, সো আমি একটু অবজেক্ট নিয়ে কথা বলবো।
অবজেক্ট কাকে বলে? অবজেক্ট কাকে বলে যখন বলি তখন হচ্ছে দেখা যায় কি যারা পরীক্ষার্থী তারা আমাদেরকে বলে কে বা কি দ্বারা কোশ্চেন, কি বা কাকে দ্বারা কোশ্চেন, এই ধরনের মানে পুরোটা না, কে বা কাকে দ্বারা কোশ্চেন। এইখানে একটু ডেফিনেশনে দেখা যাচ্ছে যে অনেক অর্ধেক মানে পুরোটা ক্লিয়ার বলে না। তো এই ক্লিয়ার সংজ্ঞাটা জানা দরকার। অবজেক্ট হচ্ছে ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, দুইটা সংজ্ঞা, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। খুব সিম্পল, যে এটা আপনারা সবাই জানেন, তারপরও বলছি। অবজেক্ট হচ্ছে যে আপনারা আমি যখন জিজ্ঞাসা করি, আমরা যখন বিভিন্ন পরীক্ষার্থী বা যাদেরকে জিজ্ঞাসা করি যে ভাই অবজেক্ট কাকে বলে, তখন বলে যে কি বা কাকে দ্বারা। এটা আসলে ফুল ডেফিনেশন না, একটু যখন বলবেন, যখন চিন্তা করবেন পুরোটাকে আপনারা হচ্ছে যে বলার চেষ্টা করুন যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। এখন হি গোজ টু স্কুল, অনেককে দেখি যে টু স্কুলকে অবজেক্ট বলে ফেলে, ভার্বের পরে থাকলে মনে করে অবজেক্ট। আমার কথা হচ্ছে যে ভার্বকে প্রশ্ন করব কি যায় কাকে যায়, আমি কোনো উত্তর পাচ্ছি কিনা। খুব ভালো করে খেয়াল করবেন, ভার্বকে প্রশ্ন করব কি যায় কাকে যায়। কি যায় দিয়ে প্রশ্ন করলে সে কি যায়, কোনো উত্তর নাই। কাকে যায়, কোনো উত্তর নাই। আসলে কোশ্চেনটা হবে কি কোথায় যায়। কিন্তু অবজেক্ট পেতে হলে ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই, তার মানে এখানে উত্তর পাচ্ছি না। অবজেক্টের সংজ্ঞা আশা করি আপনারা ক্লিয়ার, যে অবজেক্ট হচ্ছে কি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। এখন আমরা আসি আমাদের আলোচনার বিষয়বস্তু, মূল বিষয়বস্তু ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, যাতে আপনারা ক্লিয়ার হতে পারেন। সো ট্রানজিটিভের বাংলাটা কি? ট্রানজিটিভের বাংলাটা হচ্ছে সকর্মক। সকর্মক। এখন এই যে কর্ম মানে কিন্তু কাজ না, এটা হচ্ছে বাংলা ব্যাকরণের কর্ম বা ব্যাকরণের কর্ম। ব্যাকরণের কর্মে বলা হচ্ছে যাকে ঘিরে কার্য সম্পাদন করা হয় সেটা কর্ম। তো আমাদের অত মনে রাখার দরকার নাই এই কর্ম মানে কাজ না, এই কর্মের ইংরেজি হচ্ছে অবজেক্ট, বা অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম বা কর্মর ইংরেজি হচ্ছে অবজেক্ট। তাহলে দেখেন ট্রান্সিটিভ ভার্ব মানে সকর্মক। স মানে এটা কি? সমানে আমরা সবাই জানি, সমানে যার নিজ। দেখেন এই যে ট্রানজিটিভের বাংলা যে সকর্মক, এটার ভিতরেই ওর ডেফিনেশনটা লুকিয়ে আছে। কর্ম ইংরেজি অবজেক্ট, সমানে নিজের, তার মানে যার নিজের অবজেক্ট আছে বা অবজেক্ট প্রয়োজন হয় সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যে সেন্টেন্সে যার নিজের অবজেক্ট আছে বা অবজেক্টের প্রয়োজন হয় সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। খুব সিম্পল সংজ্ঞা। আপনি এই ডেফিনেশনের ভিতরে, এর বাংলা মিনিং এর ভিতরে কিন্তু আপনার সংজ্ঞাটা লুকায়িত। যার অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যার নিজের অবজেক্ট আছে। সমানে নিজের, যার নিজের অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখন অবজেক্ট চিনবেন কি করে? ওই যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, যদি প্রশ্ন করে উত্তর পান সেটা হচ্ছে আপনার ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ মানে অকর্মক। অ মানে হচ্ছে নাই, আর কর্ম ইংরেজি অবজেক্ট। এতটুকু যদি বুঝেন, যার অবজেক্ট নাই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যার অবজেক্ট নাই, এখন অবজেক্ট নাই আপনি কিভাবে বুঝবেন? ওই যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পান তাহলে সেটার অবজেক্ট নাই। আমি বলেছিলাম হি গোজ টু স্কুল, কি দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাই না। প্রথমে তাহলে আমরা ভার্ব যখন ডিফাইন করব যে এটা কোন ধরনের ভার্ব, প্রথমে দেখার চেষ্টা করব কি এটা অ্যাকশন অর স্ট্যাটাস। যদি স্ট্যাটাস হয় সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, যদি স্ট্যাটাস হয় তাহলে সেটা লিঙ্কিং ভার্ব। আচ্ছা, যদি অ্যাকশন হয়, অ্যাকশনের ভিতরে দুই ধরনের ভার্ব থাকতে পারে, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ। এখন অ্যাকশন ভার্বের ক্ষেত্রে আমি আবার ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ এটা দেখার জন্য ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। কি দিয়ে প্রশ্ন করে, সে কি যায়, হয় না প্রশ্নটা, কাকে যায় প্রশ্ন হয় না। তার মানে
আমার এটার অবজেক্ট নাই। যখন অবজেক্ট নাই, যার অবজেক্ট, সেটা হচ্ছে এখানে গোসটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখানে গোসটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। সো আমরা একই সেন্টেন্স একই ওয়ার্ড ভার্ব আমরা অনেক সময় মুখস্থ করি। কিরকম মুখস্থ করি? যে এটা ট্রানজিটিভ ভার্ব, এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা এসে না, এরকম না। আমি যদি বলি হি ইজ রানিং অন দ্য স্ট্রিট, দেখেন হি ran a race. The river runs dry. তিনটা সেন্টেন্স একই ভার্ব দিয়ে তিনটা সেন্টেন্স করেছি রান দিয়ে। এখন দেখেন, প্রথম কথা হচ্ছে হি ইজ রানিং অন দ্য স্ট্রিট। আমার কথা হচ্ছে এটা অ্যাকশন অর স্ট্যাটাস? প্রথম কথা হচ্ছে ইটস অ্যান অ্যাকশন। অ্যাকশন হলে সেখানে দুইটা ভার্ব আছে, সেটা হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। এখন রানিং ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ আনতে হলে কি থাকবে? আমার অবজেক্ট ব্যাপারটা দেখতে হবে। সো রানিং, কি রানিং, কাকে রানিং? কোনো উত্তর আমি পাই না, তার মানে এটার অবজেক্ট নাই, তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন, কি দৌড়ায়, কাকে দৌড়ায়, কোনো উত্তর কি পাই না, তাহলে যেহেতু অবজেক্ট নাই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট আবার হি র্যান এ রেস, সে একটা প্রতিযোগিতায় দৌড়াইছে। সে কিসে দৌড়াইছে? সে দৌড়াইছে প্রতিযোগিতায়। কি দিয়ে প্রশ্ন করে কিন্তু আমি উত্তর পেয়েছি। এখানে কি দ্বারা প্রশ্ন করে যদি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে অবজেক্ট। তার মানে এটার একটা অবজেক্ট আছে, যার নিজের অবজেক্ট আছে। অবজেক্ট থাকলে যেহেতু অ্যাকশন ভার্ব, তাহলে অবজেক্ট আছে, এটা তাহলে ট্রানজিটিভ। দেখেন, একই রানিং ভার্ব ইনট্রানজিটিভ হতে পারে, ট্রানজিটিভ হতে পারে, অবজেক্ট থাকা না থাকার পরে। দ্য রিভার রানস ড্রাই, এখানে হচ্ছে যে দ্য রিভার রানস ড্রাই, নদী শুকিয়ে গেছে। এখানে কি অ্যাকশন বোঝাচ্ছে আর স্ট্যাটাস বোঝাচ্ছে? অবশ্যই নদী দৌড়াচ্ছে না, তাহলে এটা একটা স্ট্যাটাস বোঝাচ্ছে যে নদী শুকিয়ে গেছে। এখানে স্ট্যাটাস প্রকাশ করলে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে দেখেন, একই ভার্ব, সেটা হচ্ছে গিয়ে অ্যাকশন হতে পারে, স্ট্যাটাস হতে পারে, আবার অ্যাকশন হলে সেটার ভিতর ট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ হতে পারে। এতটুক পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? আর যদি কোনো কনফিউশন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এখন আমরা আমাদের প্রশ্নগুলোতে যাই। আশা করি এখন আপনারা হচ্ছে যে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। আমাদের যে আলোচনাটা ছিল, এতক্ষণকার আলোচনা, এই আলোচনাটাকে আপনারা হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারবেন আশা করি। সো প্রথম কথা আসে, হোয়াট কাইন্ড অফ ভার্ব দ্য ওয়েন্ট ইজ? ওয়েন্টটা কি ভার্ব? আচ্ছা, দ্য ডগ ওয়েন্ট ম্যাড। দ্য ডগ ওয়েন্ট ম্যাড, কুকুরটা পাগল হয়ে গিয়েছে। প্রথম কথা হচ্ছে এটা অ্যাকশন অর স্ট্যাটাস? একটু কমেন্ট করে জানান, এটা অ্যাকশন অর স্ট্যাটাস? একটু আপনারা কমেন্ট করেন যে এটা অ্যাকশন অর স্ট্যাটাস প্রকাশ করছি আমরা। যে দেখেন, দ্য ডগ ওয়েন্ট ম্যাড, এটা হচ্ছে যে কুকুরটি পাগল হয়ে গিয়েছে, তাহলে এটা একটা স্ট্যাটাস প্রকাশ করতেছে। যখন স্ট্যাটাস প্রকাশ করবে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব বা কোঅপারেটিভ ভার্ব। আমাদের অ্যান্সার চয়েস হচ্ছে এইটা, কারণ ওয়েন্ট দ্বারা আমরা কি বুঝাচ্ছি? স্ট্যাটাস বুঝাচ্ছি। এই কারণে স্ট্যাটাস বুঝালে সেটা লিঙ্কিং ভার্ব বা কোঅপারেটিভ ভার্ব। ওকে, আশা করি এতটুকু আপনারা ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা এটাতে আসি। এই যে আমাদের কোশ্চেনটা, শি সিংস বিউটিফুলি। শি সিংস বিউটিফুলি, সেটা খুব সুন্দরভাবে গান গায়। সো এটা হচ্ছে অ্যাকশন অর স্ট্যাটাস? প্রথম কথা হচ্ছে এটা অ্যাকশন। আমরা যখন সমাধান করব, এটা হচ্ছে একটা অ্যাকশন।
আচ্ছা দাঁড়ান, আচ্ছা ওকে, এটা হচ্ছে একটা অ্যাকশন। অ্যাকশন হওয়া মানে কি, সেটা হচ্ছে যে হয় ট্রানজিটিভ হবে ইনট্রানজিটিভ হবে। এখন ট্রানজিটিভ যখন ইনট্রানজিটিভ যখন দেবো তখন অবজেক্টের ব্যাপার, ভার্বকে কি বা কাকে, সে কি গায় কাকে গায়। সো কি দিয়েও কোনো পাচ্ছি না, কাকে দিয়েও কোনো উত্তর নাই। সে কিভাবে গায় সেটার উত্তর পাচ্ছি, কিন্তু কি বা কাকে দিয়ে কোনো অ্যান্সার পাচ্ছি না। তার মানে তার অবজেক্ট নাই। নাই যার অবজেক্ট সেটা কি ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট নাই, এটার অবজেক্ট নাই। নাই যার অবজেক্ট সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তারপরে আমরা আর একটা কোশ্চেন ছিল, এটাতে হচ্ছে হি টুক শেল্টার আন্ডার এ ট্রি। সে আশ্রয় নিয়েছে। সো সে নিয়েছে, আর হি টুক শেল্টার, সে নিয়েছে। তাহলে এটা একটা অ্যাকশন। আচ্ছা, অ্যাকশন যদি হয় তাহলে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভের জন্য আমি কি করব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। প্রথমে কি দিয়ে প্রশ্ন করি, সে কি নিয়েছে, সে নিয়েছে শেল্টার। কি দিয়ে প্রশ্ন করেই আমি উত্তর পেয়ে যাচ্ছি, কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছি, তাহলে আমার ভার্ব কোনটা, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এটাই ছিল মোটামুটিভাবে আমাদের আলোচনার একটা বিষয়বস্তু, যে আমাদের আইডেন্টিফিকেশন অফ ভার্ব নিয়ে এই যে এগুলো কিন্তু বিগত বছরের পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসছে, এবং দেখা যায় যে অনেকেই এই প্রশ্নগুলো, বিশেষ করে লিঙ্কিং ভার্বের যে প্রশ্ন বা ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের প্রশ্ন নিয়ে অনেকেই কনফিউশন অ্যারাইজ করে, অনেকের কনফিউশন থাকে। সো এই কনফিউশনটা আপনারা যদি ক্লিয়ার করে ফেলতে পারেন, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এবং লিঙ্কিং ভার্ব, আপনারা আইডেন্টিফিকেশনে যে ভার্বগুলো, বিশেষ করে আমি বলবো যে প্রাইমারিতে যারা পরীক্ষা দেয়, এনটিআরসিতে যারা পরীক্ষা দেয়, ইভেন বিসিএসও এই ধরনের কোশ্চেন্সগুলো আসে। ব্যাংকে এই ধরনের প্রশ্নগুলো আগে আসতো, বাট এখন কম আসে। কিন্তু যখন আপনি হচ্ছে যে মন্ত্রণালয়ের বিভিন্ন পরীক্ষা দিবেন, বিশেষ করে দুদক, পেট্রোবাংলা, এনএসআই, যদি আইবিএ করে হয়তো আইবিএ ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন আসবে না, বাট অন্যান্য ফ্যাকাল্টি যখন কোশ্চেন করে তখন কিন্তু আইডেন্টিফিকেশনস অফ ওয়ার্ডসগুলো দেয়, যে ওয়ার্ডসগুলো আমরা ছোটবেলা থেকে যেভাবে শিখে এসেছি। আমরা শিখে এসেছি কি মুখস্থ বিদ্যা। তো মুখস্থ বিদ্যা দিয়ে আসলে হবে না, আপনাকে ইংলিশটা শিখতে হবে সেন্স থেকে। সেন্সটা কিরকম, হাউ ইট ইজ বিং ইউজড, এটা কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটার উপরে। সো দ্যাটস দ্য ডিসকাশন পার্ট। আমি আজকে যেটা চেষ্টা করেছি আপনাদের আলোচনা করার, এবং আমরা যেটা চেষ্টা করব আমাদের এই আলোচনার ভিতরে, আমরা এখন থেকে অফিসিয়াল জিম্যাট জিআরইর কোশ্চেন্সগুলো, আপনারা যদি এনএসআইয়ের কোশ্চেন্সটা দেখেন, এনএসআইয়ের পরীক্ষা দিয়ে বিশেষ করে আইবিএ কোশ্চেন করেছে, অনেকে এসে বলছে, অনেক টিচারই লেখছে যে আমি নিজেই পারি না কোশ্চেন্সগুলো। তারপরে অনেকেই যেটা হচ্ছে যে দেখেছি যে অনেক স্টুডেন্টের হতাশা, যে আমাদের বেকারদের সাথে কেন এত প্রহসন বা এই ধরনের কথা বলছে। দেখেন, মানে যারা হচ্ছে পরীক্ষার্থী, আসলে প্রহসন বা এই জায়গায় চালকের আসনে আপনি না, চালকের আসনে যে প্রশ্ন করছে তার। সো আপনি আসলে ওইখানে কিছু করতে পারবেন না, রাদার আপনার যেটা করা উচিত ওটার সাথে অ্যাডাপ্ট করে নেওয়া। তার মানে কি, আপনি পড়াশোনা করবেন বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। বেসিক টু অ্যাডভান্স, ওই শুধুমাত্র ফ্যাকাল্টি ভিত্তিক প্রিপারেশন নেবেন এইরকম না। ফ্যাকাল্টি ভিত্তিক প্রিপারেশন নিয়ে একটা পার্টিকুলার, যে আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নেবে, আমি দেখি যে সবাই আর্টস ফ্যাকাল্টির করে প্রশ্ন নিচ্ছে। কিছুদিন আগে তো বিআইবিএম নিচ্ছিল, আবার সবাই দেখতাম বিআইবিএম ভিত্তিক প্রিপারেশন নিচ্ছে। না, আপনাকে নিতে হবে একটা সামগ্রিক প্রিপারেশন। দেখবেন যারা চাকরি পায় তারা কিন্তু একটা জায়গায় চাকরি পায় না, একাধিক জায়গায় চাকরি পায়। কারণ কি? কারণ হচ্ছে একটা খুব স্পেসিফিক একটা কারণ, তারা হচ্ছে একটা সামগ্রিক প্রিপারেশন নিয়ে থাকে, একদম একটা সামগ্রিক প্রিপারেশন নেওয়ার কারণে তারা আসলে সব জায়গায় চাকরি পাচ্ছে। আর যারা এই একটা স্পেসিফিক জায়গার জন্য প্রিপারেশন নেয় সেইভাবে না। আপনারা হচ্ছে যে যখন সলভ করতেন, কোশ্চেন সলভ করে শুধুমাত্র আপনি কি সলভ করছেন, শুধুমাত্র আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন না, এরকম না। আপনারা যেটা করবেন
আপনার একটা বেসিক টু অ্যাডভান্স প্রিপারেশনের পরে আপনারা রিসেন্ট পাবলিকেশনের একটা আছে যে 4-in-1 কোশ্চেন ব্যাংক আছে, সেখানে বিআইবিএম এর আছে, আর্টস ফ্যাকাল্টির আছে, এফবিএস এর আছে, আইবি এর আছে, 4টা ফ্যাকাল্টির কোশ্চেন ব্যাংক আছে। ওই কোশ্চেন ব্যাংকটা আপনি ট্রাই করবেন। বাংলাদেশ ব্যাংক এডির কোশ্চেন ব্যাংক আপনারা ট্রাই করবেন। তাতে হবে কি, এই 4টা ফ্যাকাল্টির কোশ্চেন যখন আপনি ট্রাই করবেন আপনার একটা ভার্সাটাইল প্রিপারেশন হবে। তো বেসিক টু অ্যাডভান্স লেভেল আপনাকে প্রিপারেশন নিতে হবে। সো ম্যাক্সিমাম যারা আছে এখন প্রিপারেশন নিচ্ছে শুধু বেসিকে থাকে মানে করে যাচ্ছে, তারা এই জিম্যাট জিআরই লেভেলের যে কোশ্চেন্সগুলো আছে, জিম্যাট জিআরইর যে কোশ্চেন আছে এইগুলো তারা সলভই যায় না, কারণ পড়েই বোঝা যায় না। অনেকে পড়ে, আমাদেরও সমস্যা হয় না তা না, আমাদেরও সমস্যা হয়, বাট অ্যাটলিস্ট ইউ শুড ট্রাই করার পরে জিজ্ঞাসা করেন। তো আপনাদের যেটা করতে হবে সব সময় বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশনের চেষ্টা করতে হবে। সো আমি আজকে এই যে কোশ্চেন্স যেটা আছে, আমি চেষ্টা করব আপনাদেরকে এই কোশ্চেনটা সলভ করে দেওয়ার, একটা জিম্যাট জিআরইর কোশ্চেন সলভ করে দিব। সো এইগুলো হচ্ছে যে যদিও এটা বিভিন্ন ধরনের গ্রামারের ডিসকাশন থাকে, বিভিন্ন ধরনের গ্রামারের বিষয় নিয়ে আলোচনা থাকে, তো আমি শর্টকাট করে চেষ্টা করব যে আপনাদের কিভাবে সলভ করা যায়। আচ্ছা, আপনারা একটু কমেন্টে জানান তো, একটু চেষ্টা করেন তো, এই যে ক্রিয়েটেড ইন অক্টোবর 1972 সালে সৃষ্টি কি? দ্য কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন 1972 সালে সৃষ্ট কনজিউমার প্রোডাক্ট কমিশন, হুইচ ইনঅ্যাক্টেড এ হোস্ট অফ রেগুলেশনস। আচ্ছা, ওয়াইড রেঞ্জ অফ গুডস, সেখানে হচ্ছে তারা হচ্ছে অনেক ধরনের রেগুলেশন করেছে, যেটা রেঞ্জ অফ অনেক ধরনের গুডসকে প্রভাবিত করছে। মনে করেন নতুন আইন করেছে অনেক ধরনের, সেটা হচ্ছে গিয়ে রেগুলেশনের কারণে অনেক ধরনের গুডস বা পণ্যকে প্রভাবিত করছে। সেইগুলো কেমন? ফ্লামেবল, ফ্রম ওভারলি ফ্লামেবল ম্যাট্রেস টু আনহেলদি অ্যারোসল। সেখানে হচ্ছে গিয়ে দাহ্য, ফ্লামেবল মানে দাহ্য, ম্যাট্রেস, দাহ্য ম্যাট্রেস থেকে শুরু করে আনহেলদি অ্যারোসলও ছিল। মানে এই প্রোডাক্ট সেফটি কমিশন যেটা 1972 সালে সৃষ্টি হয়েছিল, এখানে অনেক ধরনের রেগুলেশন হয়েছে যেটা বিভিন্ন প্রোডাক্টকে এফেক্ট করেছে। সেই প্রোডাক্টগুলো কি? ওভারলি ফ্লামেবল ম্যাট্রেস টু আনহেলদি অ্যারোসল। তো এই যে এইখানে অ্যারোসল স্প্রে টু ফায়ার ওয়ার্কস, যেগুলো ফায়ার ওয়ার্কসের থেকে আর কি। তো আমি এখন হচ্ছে মূল বক্তব্য এটা না, মূল বক্তব্য হচ্ছে এটার ভিতরে অ্যান্সার কোনটা হতে পারে, এ বি সি ডি ই। তো এই ধরনের কোশ্চেন যখন সলভ করতে দেওয়া হয়, অধিকাংশ স্টুডেন্ট ফিল করে যে বোধহয় সবই এক, স্যার সবই এক মনে হয়, এই ভুলগুলো ধরে উঠতে পারে না। তো আমি আজকে এটা দেখাবো, কিন্তু আপনারা যারা দেখছেন তারা একটু কমেন্ট করার চেষ্টা করেন, যেটাই অ্যান্সার মনে হয় একটু বলেন তো আপনাদের কাছে কোনটার অ্যান্সার মনে হচ্ছে। কোনটা অ্যান্সার মনে হচ্ছে বলেন। আপনারা একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করতে হবে, যে কমেন্ট করেন দেখি আপনারা কিরকম বুঝতেছেন বা এটার অ্যান্সার কি হতে পারে। একটু চেষ্টা করেন, যারা দেখছেন তারা একটু চেষ্টা করেন। এখন থেকে আমরা রেগুলার লাইভে যাব। আপনারা যদি আপনাদের প্রবলেমের জায়গাগুলো একটু আমাদের সাথে শেয়ার করেন, যেমন গতকালকে একজন হচ্ছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ নিয়ে বলেছিল, আমরা আজকে ট্রানজিটিভ ইনট্রানজিটিভটা ক্লিয়ার করার চেষ্টা করছি এই ডিসকাশনের মাধ্যমে। আপনাদের যদি এরকম ধরনের কোশ্চেন্স থাকে, আমরা হচ্ছে যে এই যে জিনিসগুলো শেয়ার আর কি আপনাদের এখানে শেয়ার করার চেষ্টা করব, আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। সো আপনারা একটু জাস্ট হচ্ছে যে চেষ্টা করেন কিভাবে হচ্ছে যে এইটার অ্যান্সার কি হতে পারে, একটু যদি বলেন। আচ্ছা, যাই হোক, আমি আমার মতো করে বলি, আলোচনা করি। প্রথম কথা হচ্ছে যে আমরা যদি একটু দেখি যে ক্রিয়েটেড ইন অক্টোবর 1972 সালের অক্টোবরে সৃষ্ট, এটাকে গ্রামারে কি বলা হয়? এই যে গ্রামারে, এই যে 1972 সালের সৃষ্টি, এই গ্রামারে এটাকে বলা হয় হচ্ছে যে
মডিফায়ার, নর্মালি এটা হচ্ছে মডিফায়ার, 1972 সালে সৃষ্ট, এটা ক্রিয়েটেড ইন 1972, এটা একটা ধরনের মডিফায়ার। কার সম্পর্কে কথা বলতেছে? মডিফায়ার কথা বলতেছে কার সম্পর্কে? 1972 সালে সৃষ্টি কি? কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন। এই কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশনটা তার মানে এই যে ক্রিয়েটেড 1972, এই 72 আর এই যে সৃষ্টি, এই বক্তব্য রাখতেছে, এটা কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে? কাকে মডিফাই করছে? প্রোডাক্ট সেফটি কমিশন। প্রোডাক্ট সেফটি কমিশন কত সালে সৃষ্টি হয়েছে? 1972 সালে সৃষ্ট কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন। তো এই কনজিউমার সেফটি কমিশনকে এই ক্রিয়েটেড ইন 1972 এটা মডিফাই করছে। এখন এখানে গ্রামারের ইমপ্লিকেশনসটা কি সেটা একটু আপনাদেরকে বলি। গ্রামারের ইমপ্লিকেশন হচ্ছে মডিফায়ার যখন মডিফাই করবে, এই ধরনের মডিফায়াররা যাকে মডিফাই করবে ঠিক তার আগে বসে মডিফাই করবে, যাকে মডিফাই করবে ঠিক তার আগে বসে মডিফাই করবে। তার মানে কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশনকে মডিফাই করছে, এইটা ইমিডিয়েট আগে বসে মডিফাই করবে। এটা হচ্ছে যে গ্রামার। তো আগেই বসছে, এখানে আগেই বসছে। কিন্তু আমরা যদি একটু পরের জায়গাগুলোতে যাই, পরের সেন্টেন্সগুলোতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথম কথা হচ্ছে যে আমাদের এইটা ঠিক আছে, এইখান থেকে চেঞ্জ আছে, চেঞ্জ দেখাইছে। দেখেন ক্রিয়েটেড ইন 1972, এটা বলা হয়েছে কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন। আমরা গ্রামার শিখলাম কি? মডিফায়ারের ইমিডিয়েট পরে তার নাউনটা বসবে, যাকে মডিফাই করবে বা নাউন ফ্রেজ সেটা ইমিডিয়েট পরে বসবে। তাহলে 1972 সালে সৃষ্ট, এটার পরে কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন, এইটাই থাকবে। কিন্তু আমরা সি নাম্বারে দেখি এ হোস্ট অফ রেগুলেশন। 1972 সালে কি সৃষ্টি হয়েছিল হোস্ট অফ রেগুলেশন? না, সৃষ্টি হয়নি। তাহলে এটা কিন্তু হোস্ট অফ রেগুলেশনকে মডিফাই করে না, তাহলে এটা আমার অ্যান্সার হবে না। ঠিক একইভাবে ডি নাম্বারও এই হোস্ট অফ রেগুলেশন আছে। 1972 সালে সৃষ্টি হয়েছে কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন, তাহলে ক্রিয়েটেড ইন 1972, এই লাইনটার পরে আমার কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন থাকতে হবে। তার মানে এখান থেকেই আমি সিডি বাদ, ঠিক একইভাবে ইও বাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন তাহলে 1972 সালে সৃষ্ট কোনটা আছে? কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন, এতে আছে, বিতে আছে। আমাদের এই দুইটার ভিতরে একটা অপশন হবে, এই দুইটার ভিতরে আমরা বুঝতে পারছি, এই দুইটার ভিতরে একটা অপশন হবে। এখন গেলাম, তাহলে এতটুক পর্যন্ত আমাদের দুইটাতেই রাইট আছে, প্রোডাক্ট সেফটি কমিশন। এখন যখন বলা হচ্ছে হুইচ ইনঅ্যাক্টেড, হুইচ যখন ব্যবহার করেছি, হুইচ একটা রিলেটিভ প্রোনাউন, হুইচ একটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যখন ইউজ করব, খেয়াল রাখবেন সেখানে একাধিক ক্লজ থাকবে। রিলেটিভ প্রোনাউন যখন একটা সেন্টেন্সে ইউজ করব, তখন সেখানে একাধিক ক্লজ থাকবে, একাধিক ভার্ব থাকবে। এখন আমরা বললাম হুইচ ইনঅ্যাক্টেড, এই একটা ভার্ব আছে এবং যার সাবজেক্ট হচ্ছে হুইচ। Regulation affecting a wide range of goods from overly flammable mattress to unhealthy aerosol sprays to firework. দেখেন এইখানে আর কোনো ভার্ব নাই। আমি কি বলেছি? যেখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করা হয় কমপ্লেক্স সেন্টেন্সে, রিলেটিভ প্রোনাউন মূলত ইউজ করা হয় কমপ্লেক্স সেন্টেন্সে। তার মানে কি? সেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তার মানে সেখানে একাধিক সাবজেক্ট, একাধিক ভার্ব থাকবে। আমার রিলেটিভ প্রোনাউন ইউজ হয়েছে, ভার্ব আছে একটা। তাহলে আমার এই যে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা কিন্তু ভুল, কারণ সেখানে ভার্ব ছিল একটা, রিলেটিভ প্রোনাউন ইউজ করছিলাম। তার মানে এ নাম্বার হবে না। এবার আসি, তাহলে তো অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে তাহলে বি অ্যান্সার, সবগুলো যেহেতু বাদ পড়ে গেল, হ্যাঁ বি অ্যান্সার। তারপর আমরা দেখি ক্রিয়েটেড ইন অক্টোবর 1972, 72 সালে সৃষ্টি কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন, এতটুকু রাইট। তাহলে এটা হচ্ছে আমার সাবজেক্ট। ইনঅ্যাক্টেড, এটা হচ্ছে ভার্ব। আমার সাবজেক্ট ভার্ব, এ হোস্ট অফ রেগুলেশন অ্যাফেক্টিং এ ওয়াইড রেঞ্জ অফ গুডস, যেটা অ্যাফেক্ট করেছে ওয়াইড রেঞ্জ অফ গুডস। তার মানে আমার একটা সাবজেক্ট, একটা ভার্ব, যেহেতু রিলেটিভ প্রোনাউন ইউজ হয়নি, তাহলে আমার রাইট অ্যান্সার কোনটা? আমার রাইট অ্যান্সার হচ্ছে বি নাম্বার।
সো আমরা চেষ্টা করব এখন থেকে নিয়মিত লাইভে এসে আপনাদের অফিসিয়াল জিম্যাট এবং যে জিনিসগুলো নিয়ে আপনারা ইংলিশের এই যে অফিসিয়াল জিম্যাট জিআরই বিশেষ করে আইবি এমবি এর যে অ্যাডভান্স লেভেলের ইংলিশগুলো আছে আমরা চেষ্টা করব ভেঙে ভেঙে আপনাদের এইভাবে আলোচনা করার জন্য। সো আপনারা যদি একটু লাইভে থাকেন, লাইভে যদি রেসপন্স করেন তাহলে সেটা আমাদের জন্য মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আপনারা আসলে এই ক্লাস থেকে উপকৃত হচ্ছেন কিনা, গতকাল হয়তো 10-15 মিনিটের জন্য একটা ডিসকাশন হয়েছে, আজকেও একটা ডিসকাশন করেছি, এই ক্লাসগুলো দিয়ে কি আপনারা উপকৃত হচ্ছেন কিনা। উপকৃত হলে আপনারা একটু আর কি কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে যে আপনাদের যে মানে কি বলা চলে ইংরেজিতে যে ডিফিকাল্টি যে জায়গাগুলোতে যে হ্যাঁ আমরা এই ধরনের জায়গাগুলোতে ডিফিকাল্টি ফেস করছি, এইগুলো বুঝতে পারছি না, যদি এই ধরনের জায়গাগুলোকে আপনারা আইডেন্টিফাই করে দেন আমরা চেষ্টা করব সেইগুলো নিয়ে প্রতিদিন রবি থেকে বৃহস্পতি প্রায় চেষ্টা করব রেগুলার বেসিসে একটা লাইভ আসার জন্য। সন্ধ্যা 7:30 বা 8টা থেকে 7:30 থেকে একটা লাইভে থাকবো, হয়তো 30 থেকে 35 মিনিট, কিন্তু আশা করি আপনারা ওই যে ডিসকাশন থেকে আপনারা উপকৃত হবেন। আপনাদের যে বোঝার যে সমস্যা আছে বা আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি প্রবলেম থাকে সেই প্রবলেমের জায়গাগুলোকে আমরা ক্লিয়ার করে দিতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।